আমার আজকের বিষয় নেরেশন মানে আমরা আজকে রিভিশন দেব। ছাত্রছাত্রীরা ক্লাস 9 ও ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা তোমাদের বলছি, তোমরা ইতিমধ্যে এই রেডিও ক্লাসে তোমাদের নেরেশন পড়ানো হয়ে গেছে। আমরা শুধু আরেকবার মনে করব এবং যে নিয়মগুলো তোমাদের জানানো হয়েছে সেই নিয়মগুলোকে আরেকটু প্রণালীবদ্ধ মানে ক্লাসিফাইড করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা কথা বলছি, এই ক্লাস যদি ক্লাস 11, ক্লাস 12 মানে এইচএস ফার্স্ট ইয়ার এবং এইচএস সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরাও শুনে থাকো তাহলেও হয়, কারণ এইচএস সেকেন্ড ইয়ারের নারেশন আছে অবশ্য পাঠ্য এবং কোয়েশ্চেন আসে 4 মার্কসের। তো আমরা শুরু করছি। ন্যারেশন জিনিসটা শোনা এবং বলা। আমি একটা কথা শুনলাম, একজন আমাকে বলল, এবারে আমি আরেকজনকে ওই কথাটাই বলবো, সেটার ওপর ন্যারেশন ব্যাপারটা দাঁড়িয়ে আছে। একজন এসে বলল যে, ধরো একটা মানে বাজে খবর দিয়ে শুরু করি, ধরো বলল যে অমুক বাবু মারা গেছেন। এবারে আমি এই কথাটা আরেকজনকে গিয়ে বলছি। আমি দুভাবে বলতে পারি। আমি একভাবে বলতে পারি যে ও বলল বলে বললাম অমুক বাবু মারা গেছেন। আবার আমি বলতে পারি যে আজকে শুনে এলাম যে অমুক বাবু মারা গেছেন। দুটো আমি দুরকম ভাবে বললাম। একটা হচ্ছে সরাসরি প্রত্যক্ষ ডাইরেক্ট স্পিচ যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে অপ্রত্যক্ষ ইনডাইরেক্ট স্পিচ। তার ফলে ন্যারেশনের দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, যে পার্ট আমাকে বলে দেবে কে কাকে এই কথাটা বলল, কে বলল। সেই কেটা একজনের নাম হতে পারে, রাম হতে পারে, রহিম হতে পারে, সীতা হতে পারে, রহিমা হতে পারে। আবার আর একটা পার্ট হচ্ছে যেটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে উইদিন কোটস এর মধ্যে যেটাকে ব্যবহার করি, মানে মূল কথাটা, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবারে পরীক্ষায় তো দু রকমের ন্যারেশন চেঞ্জ আসে। একটা হচ্ছে বলে দেয় রিপোর্টিং, তোমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাওয়া, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে নিয়ে আসা। এখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি মূলত কি করব? আমি ওই যে ইনভার্টেড কমাস, যেটা কোটেশন মার্কস যেটা আছে, সেটাকে তুলে দেব। এমন কতগুলো নিয়ম উপায় আমাকে মেনে নিতে হবে যার ফলে এই ইনভার্টেড কমাস গুলো উঠে যায়। আর ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আনার সময় কি করব? ওই নিয়মটাকে উল্টে দেব। উল্টে দিয়ে কি করব? তখন এমন একটা নিয়ম করব যাতে ওই ইনভার্টেড কমাস গুলো বসতে পারে। এখন মূলত 3টে নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম, সেটা হচ্ছে আমাকে মনে রাখতে হবে যে আমার রিপোর্টেড স্পিচ যে সেন্টেন্সই হোক না কেন, আমরা জানি একটা সেন্টেন্স হতে পারে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের আবার দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ, শুনতে পাচ্ছ? তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কি বোঝাচ্ছে আমাকে? হয় আদেশ বোঝাবে, নয়তো উপদেশ বোঝাবে, নয়তো অনুরোধ বোঝাবে। ইম্পারেটিভ সেন্টেন্স। একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, মানে যেটা মূলত ইচ্ছা প্রকাশক, মানে ইচ্ছে বোঝাবে। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি মানে বিস্ময়সূচক। সেখানে কোনো একটা আবেগ, ঠিক আছে,
সেটা দুঃখ হতে পারে, সেটা খুব উত্তেজনাবশত কোনো কিছুর প্রকাশ হতে পারে, সেই রকম কিছু বোঝাবে। সাধারণভাবে তোমাদের পরীক্ষাতে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ আর অপটেটিভই থাকে, এক্সক্লেমেটরি খুব কমই দেওয়া হয়। এখন প্রথম নিয়মটা হচ্ছে, সেন্টেন্সটা যখন থাকছে অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ বা অপটেটিভ বা এক্সক্লেমেটরি, এবং সেটা যখন ডাইরেক্ট স্পিচে থাকছে, তখন আমি চেঞ্জ করলে প্রতিটি ক্ষেত্রে আমার মনে রাখতে হবে ইনডাইরেক্ট স্পিচের সময় আমার সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, একমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স, অন্য কোনো সেন্টেন্স হবে না। অর্থাৎ দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি? আমরা সাবজেক্টের আগে একটা ভার্ব নিয়ে চলে আসি, তাই না? ধরো, ইজ শি গোয়িং, ইজ শি গোয়িং, সে কি যাচ্ছে? তো ইজ ভার্বটা, এটা একটা অক্সিলিয়ারি, আমি শি মানে সাবজেক্ট, তার আগে আমি নিয়ে চলে এলাম। যেখানে এরকম কোনো অক্সিলিয়ারি দেওয়া নেই, আমি একটা অক্সিলিয়ারি বাইরে থেকে এনে ঢুকিয়ে দিলাম, ডু বা ডাজ। ডু ইউ নো মি? ডু ইউ নো মি? তো কি করলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি অক্সিলিয়ারিটা একটা ভার্ব আগে নিয়ে চলে আসছি, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটা কিন্তু হচ্ছে না। আমার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার পার্টস, অন্যান্য অংশ। ঠিক আছে? প্রথমেই সাবজেক্ট বসছে, তারপরে ভার্ব বসছে, এবং ভাঙা ভার্ব বসছে না। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভাঙা ভার্ব হবে। যেমন ধরো, ওয়েন্ট ভার্বটাকে আমরা ইন্টারোগেটিভ করতে গিয়ে আমরা কি করব? হি ওয়েন্ট, এটাকে আমরা ভেঙে দেব। ওয়েন্ট মানে হচ্ছে ডিড প্লাস গো ইজ ইকুয়াল টু ওয়েন্ট, ডিড প্লাস গো ইজ ইকুয়াল টু ওয়েন্ট। তারপরে কি হবে? ইন্টারোগেটিভ করলে বা নেগেটিভ করলেও তাই হবে। হি ওয়েন্ট, এটা নেগেটিভ, হি ডিড নট গো, হি ডিডন্ট গো। ডিড হি গো? ঠিক আছে, ডিড হি গো? হি ডিডন্ট গো। বারবার বলছি আমি, দেখো, আমি ওয়েন্ট ভার্বটাকে ভেঙে দিলাম, দিয়ে এরকম আমি করলাম। কিন্তু আমি যখন তা কিরকম করলাম? আমি এটাকে নেগেটিভ সেন্টেন্স বানালাম বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানালাম। কিন্তু আমি যখন সেটাকে একটা স্পিচ থেকে আরেকটা স্পিচে নিয়ে আসবো, তখন সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কিরকম হবে? একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, খুব সহজ এক্সাম্পল। যেমন, হি সেড টু মি। সাধারণভাবে আমাদের যে রিপোর্টিং স্পিচ, তোমাদের যেগুলো পরীক্ষায় আসে, সেটা সাধারণভাবে পাস্ট টেন্সেই থাকে। খুব কম সময়ে প্রেজেন্ট টেন্সে দেয়, ফিউচার টেন্সে তো দেবেই না। হি সেড টু মি, ওয়্যার আর ইউ গোয়িং? ওয়্যার আর ইউ গোয়িং? এটা আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে রিপোর্টেড যে স্পিচ। হি সেড টু মি, এখানে আমরা পাচ্ছি কে কাকে বলল? কে বলল? হি। কাকে বলল? মি, মানে আমাকে বলল। কি বলল? ওয়্যার আর ইউ গোয়িং? এবারে আমাদের কাজ হচ্ছে কি বলল সেটা নিয়ে। ওয়্যার আর ইউ গোয়িং, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমি যখন চেঞ্জ করব, এটা স্ট্রাকচারটাই পাল্টে দেব। আমি আগে এটার সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে ভার্ব নিয়ে আসবো। আমি কি করব? সেড টু, তোমরা জানো এটা এরকম থাকে না। এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আমি ধরে নিচ্ছি এগুলো তোমরা জেনে গেছো, এটা রিভিশনের ক্লাস, এটা আস্কড হয়ে যাবে। হি আস্কড মি, হি আস্কড মি। এবারে ওয়্যার হলে ওয়্যার হবে, এটাও নিশ্চয়ই জেনে গেছো। ওয়্যার দু রকমের কোয়েশ্চেন হয়, একটা হচ্ছে এই ধরনের রিলেটিভ প্রোনাউন্স গুলো থাকে, ওয়্যার, ওয়েন, হাউ, হোয়াট, এগুলো থাকে। আর একটা হচ্ছে এগুলো কিছুই থাকে না, শুধু অক্সিলিয়ারি থাকে, ইজ থাকে, আর থাকে, এম থাকে, বা ডু থাকে, ডিড থাকে। এবারে ডিড এগুলো থাকলে আমরা জানি ইফ আসে বা ওয়েদার আসে, কিন্তু এখানে যেহেতু এগুলো নেই, এখানে আমরা কি করব? ওয়্যারটাকেই রেখে দিচ্ছি।
where are you going, এবারে where I, এখানে সে যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে, এই ইউ মানে হচ্ছে আমি, ভেতরের আমি, ভেতরের ইউটা হচ্ছে বাইরের আমি, মানে রিপোর্টিং এর আমি। তো তখন কি হচ্ছে, he said to me where are you going, এটা হবে he asked me where I was going। এই দেখো, আমি আগে সাবজেক্ট নিয়ে এলাম, তারপরে আমি ভার্ব আনলাম, মানে এটাকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে নিয়ে এলাম। একই রকম ভাবে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সে সাধারণভাবে আমরা সাবজেক্ট ইউজ করি না, আমরা জাস্ট বললাম গো দেয়ার বা ডু ইট, ডু ইট, শুধু ডু বললেও হবে, ডু, মানে একটাই সেন্টেন্স যেখানে ভার্ব দিয়ে, শুধুমাত্র ভার্ব দিয়ে সেন্টেন্স ফরমেশন হয়ে যাচ্ছে। জাস্ট তোমাকে যদি বলি ডু, তোমাকে যদি বলি ক্লোজ, হ্যাঁ এটা একটা সেন্টেন্স, ক্লোজ, ক্লোজ মানে ইউ ক্লোজ। দেখো অঙ্কে, তোমরা তো অঙ্ক জানো, তোমরা তো অ্যালজেব্রা জানো, অঙ্কে যেরকম এক্স একটা অজ্ঞাত রাশি, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এটা আমরা লিখি না। এক্স এর পাওয়ার হচ্ছে 1, এটাও আমরা লিখি না, ঠিক আছে? আমরা কখনোই লিখি না 1x টু দ্য পাওয়ার 1, এটা আমরা লিখি না। একই রকম ভাবে আমরা ডু, তার মানে হচ্ছে ইউ ডু, এটা আমরা লিখি না ইম্পারেটিভ সেন্টেন্সে। শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স যখন কমান্ড বোঝাচ্ছে না, অ্যাডভাইস বোঝাচ্ছে না, যখন রিকোয়েস্ট বোঝাচ্ছে, তখন একটা প্লিজ লাগবে, প্লিজ গো দেয়ার, প্লিজ, ঠিক আছে? তো এইবারে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কি হচ্ছে, প্লিজ গো দেয়ার। ধরো এই একই রকম ভাবে আই সে টু হার প্লিজ গো দেয়ার, এখন কি হবে, আই টোল্ড হার করে দিই, হ্যাঁ, আই অ্যাডভাইসড হারও বলতে পারো, আই অর্ডার্ড হার, এটা বলার কোনো দরকার নেই। অর্ডার আমারই কোনো একটা ক্লাসে আমি বলেছিলাম, সম্ভবত ভয়েস চেঞ্জ করাতে বা অন্য কিছু একটা করাতে, যে অর্ডার সাধারণত আজকের যুগে এসে কোন একজন কমান্ডার ইন চিফ তার সোলজারকে দেন, অন্যান্য কেউই তেমন অর্ডার টর্ডার দেন না আজকাল। আর আজকাল টিচাররা, আমরা টিচাররাও ছাত্রদের অর্ডার দিই না, অর্ডার দিতে পারি না, আমরা রিকোয়েস্টই করি। তো আই টোল্ড হার, সোজা কথা, আই টোল্ড হার টু গো দেয়ার, টু গো দেয়ার, এটা একটা অদ্ভুত নিয়ম। টু গো, টু ডু, টু সি, টু হ্যাভ, এই টু লাগানো, এগুলোকে আমরা বলি ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইনফিনিটিভ এক ধরনের অসমাপিকা ক্রিয়া, ইনফিনিটিভ। তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ইনফিনিটিভ লাগিয়ে দেবো। ইনফিনিটিভ লাগিয়ে দেওয়ার ফলে আমাদের সেন্টেন্সটা, স্ট্রাকচারটা কিন্তু অ্যাসার্টিভেরই হয়ে গেল। পুরো সেন্টেন্সের যে স্ট্রাকচার, আই টোল্ড হার টু গো দেয়ার, পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু অ্যাসার্টিভেরই হয়ে গেল। মানে আগে সাবজেক্ট চলে এলো, পরে ভার্ব গেল, অন্য সিস্টেমে হলো না। যেমন ধরো আবার বলছি, যেমন ধরো অপটেটিভ, মে ইউ লিভ লং, এটা হচ্ছে অপটেটিভের স্ট্রাকচার। I told her, বা I said to her, I said to her, may you live long, এটা আমি একটা উইশ জানাচ্ছি, হ্যাঁ। তো এখানে সোজা রাস্তা হচ্ছে I wished, এটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো। I wished that, দ্যাটটাকে নিয়ে চলে আসো এখানে, দ্যাট কাকে করেছি, তাকে জানিয়েছি, she might live লং, দেখলে তো, she might, মানে ওই স্ট্রাকচারটা এলো, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে চলে এলো। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটা হচ্ছে, এটা তোমরা জানো, আবার ভালো করে বোঝো, যে আমি যেহেতু বলেছি তোমাদের যে ধরনের সেন্টেন্সগুলো দেওয়া হয়, সেই সেন্টেন্সগুলো মূলত পাস্ট টেন্সের ওপর নির্ভর করে দেওয়া হয়। ওই যে আই সেড টু হার বা এরকম, আই টোল্ড হার, এরকম জাতীয় সেন্টেন্স, সেই সেন্টেন্সে
তোমাকে খেয়াল রাখতে হবে রিপোর্টেড স্পিচ সেটা যাই থাকুক না কেন সেটা রিপোর্টিং স্পিচের ভার্ব অনুযায়ী বদলে যাবে। অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি প্রেজেন্ট টেন্স থাকে আর ইনভার্টেড কমার বাইরে যে পার্টটা সেটা যদি পাস্ট টেন্স থাকে, তোমাদের এরকম কোয়েশ্চেনই আসে, তাহলে ইনভার্টেড কমার ভেতরের যে পার্টটা, এই পার্টটাকে চেঞ্জ করার সময় তুমি সেটাকেও পাস্ট টেন্স করে দেবে। এমনকি ফিউচার থাকলে সেটাও পাস্ট হয়ে যাবে। আর তোমরা জানো যে ফিউচারকে পাস্ট করার কতগুলো নিয়ম আছে। শুড বা উড এগুলো লাগিয়ে দিলে will becomes would, shall becomes should, past হয়ে যায়। যদিও should এর একটা অন্য অর্থ আছে। should মানে হচ্ছে উচিত বোঝাতে should ইউজ করা হয়। সেই কনফিউশনটা যাতে না হয় তার জন্য আমরা should বুঝে ব্যবহার করি, আমরা সবসময় should ব্যবহার করি না। আরেকটা হচ্ছে যে ইনভার্টেড কমাজের মধ্যে যে পার্টটা আছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যেখানে আছে, সেই পার্টটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট অফ পাস্ট সেটাকে আমার পাস্টেরও পাস্টে নিয়ে যেতে হবে, মানে মোর পাস্ট, মানে পাস্ট অফ পাস্ট। মোর পাস্টটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আমি বলেছিলাম আমার পুরনো একটা ক্লাসে যে পাস্ট পারফেক্ট এক ধরনের তুলনামূলক ভার্ব, একটা তুলনা থাকে এখানে। দুটো ভার্ব, দুটো কাজ হচ্ছে, তার মধ্যে একটা কাজ বেশি আগে হচ্ছে। আমি স্টেশনে যাবার আগে রেলগাড়ি ছেড়ে দিল, এখানে রেলগাড়ি আগে ছেড়ে দিচ্ছে, তার জন্য রেলগাড়ি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। আর আমার যাওয়াটা পরে হচ্ছে, এটা শুধু পাস্ট হচ্ছে। তার মানে পাস্ট পারফেক্ট বা যে কোনো পারফেক্টই আসলে এক রকমের কম্প্যারেটিভ ফর্ম অফ ভার্ব, এটা মনে রাখলে হবে। কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা। তো আমার আবার আমার ইনভার্টেড কমাজের মধ্যে মানে রিপোর্টেড স্পিচের মধ্যে আমার যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমি যখন চেঞ্জ করব সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। অর্থাৎ আমি রিপোর্টিং স্পিচ অনুযায়ী আমি রিপোর্টেড স্পিচের ভার্ব পাল্টাবো। তাহলে 1 নম্বর নিয়ম কি পেয়েছিলাম? 1 নম্বর নিয়ম আমরা পেয়েছিলাম এই যে আমাদের রিপোর্টেড স্পিচ যে ধরনের সেন্টেন্সই হোক না কেন, আমাদের রিপোর্টেড স্পিচ ইনডাইরেক্টে নিয়ে আসার পরে সেটা অ্যাসার্টিভের স্ট্রাকচার নিয়ে নেবে, মানে সেখানে আগে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব এবং অন্যান্য অবজেক্ট ইত্যাদি ইত্যাদি যাবে। এবারে আমরা দ্বিতীয় নিয়ম তোমাকে বললাম, মূল নিয়ম এগুলো বলছি। দ্বিতীয় নিয়মটা হচ্ছে যে আমার ভার্ব বদলে যাবে, আমার ক্রিয়াপদ বদলে যাবে। আমার রিপোর্টিং সেন্টেন্স, রিপোর্টিং এর ক্রিয়া অনুযায়ী, রিপোর্টিং সেন্টেন্স মানে রিপোর্টিং ক্লজ, রিপোর্টিং একটা পার্ট, সেটার ক্রিয়া অনুযায়ী আমার রিপোর্টেড এর ক্রিয়াপদ পাল্টে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। আর তৃতীয় নিয়ম হচ্ছে আমার প্রোনাউন পাল্টে যাবে। সবাই নিজেকে আমি বলে, কাউকে যখন কিছু বলছে অ্যাড্রেস করে তাকে তুমি বলে। ইংরেজি ভাষাটা খুব সহজ। আমাদের ভাষায় তুমি আছে, তুই আছে, আপনি আছে, অনেক কিছু আছে। ইংরেজিতে একটাই আছে, ইউ। এটা তো সোজা। যেখানে একটাই অপশন সেটা তো খুবই সোজা, আর যেখানে অনেকগুলো অপশন সেটা একটু কঠিন হয়ে যায়। আমাদের ভাষাটা একটু কঠিন, বাংলাটা। মানে আমাদের বলতে এখানে আমি যেহেতু বাংলায় ক্লাস নিচ্ছি, আমি আমার ছাত্রদের মধ্যে তো মণিপুরীও আছে, ডিমাসা ভাষীও আছে। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি সবাই বাংলাটা বোঝে, ধরে নিয়ে বলছি বাংলা ভাষার ক্ষেত্রে এবং ভারতীয় ভাষার ক্ষেত্রেও সেটা থাকবেই, যে হিন্দিতে তো আছেই। সেটা হচ্ছে ওই যে একটা আপনি, তুমি, তুই এগুলো আছে, কিন্তু ইংরেজিতে একটাই আছে, ইউ। তো কাউকে অ্যাড্রেস করে বললে সেটা প্রত্যেকেই
ইউ বলবে, আর কারো সম্পর্কে কিছু বললে সেটা হি বলবে, থার্ড পারসন বলবে, বা সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার বলবে, হি বা শি বলবে, জেন্ডার পাল্টে যাবে। তাহলে আমি এটাকে বুঝে নিয়ে চেঞ্জ করতে হবে। যদি এরকম হয়, I say to her, when are you coming? তাহলে কি হবে? I asked her when, এইবারে ভেতরের যে ইউ, এই ইউটা আসলে আমি তো তাকে জিজ্ঞেস করেছি, she, এটা পাল্টে যাবে, এটা একেবারে she হবে। এই দেখো প্রোনাউন পাল্টে গেল। এটা মোস্ট ইম্পর্টেন্ট। when she was coming, কামিংটাকে গোয়িংও করতে পারি, নাও করতে পারি, এগুলো বড় কিছু নয়। ইট বিকামস দ্যাট, এরকম দেখবে লেখা আছে। কাম বিকামস গো, এরকম লেখা আছে। নেক্সট, টুডে বিকামস দ্যাট ডে, ইয়েস্টারডে বিকামস প্রিভিয়াস ডে। এগুলো অত বড় নয়, এগুলো তুমি যদি চেঞ্জ নাও করো তাহলেও তুমি মার্কস পাবে। কিন্তু আমি এই যে তিনটে নিয়ম বললাম, এগুলো তুমি যদি চেঞ্জ না করো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাবার সময়, তাহলে তুমি মার্কস মোটেও পাবে না। কারণ এগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার। একটা ভাষার গ্রামার হচ্ছে একটা ভাষার অঙ্ক। অঙ্ক যেরকম কতগুলো গঠন, স্ট্রাকচার, তার সমন্বয়ে গঠিত হয়, একটা ভাষার গ্রামার সেরকম ভাবে কতগুলো অঙ্ককে লুকিয়ে রাখে। আমি যে তিনটে জিনিস বললাম, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হলে যে নিয়ম, মূল যে নিয়ম মানা হয়, সেই নিয়মগুলোর অঙ্ক। তুমি সবসময় খেয়াল রাখবে তোমাকে প্রোনাউন চেঞ্জ করতে হবে। Ram said to me, Ram said to me, I can do the work, I can do the work. এটা পরিষ্কার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। রাম আমাকে বলেছিল, রাম told me that। এবারে ওই যে ভেতরের যে আই, সেটা তো আসলে রাম নিজের কথা বলেছিল, তো ওই ভেতরের আইটাকে আমি চেঞ্জ করে দেব, সেই আইটা এবারে হি হয়ে যাবে। রাম told me that he could do the work, he could do the work। ঢুকেছে, মাথায় ঢুকেছে? দেখো এখানে রাম বলছে, আমাকে বলছে, কি বলছে? যে সে এই কাজটা করতে পারবে, মানে পারবে নয়, পারে। তো এই পারাটা, সে তো নিজেকে সবসময় আমি বলবে। কি বললাম? আয়নার সামনে দাঁড়াও, নিজের দিকে তাকাও, নিজের প্রতিকৃতির দিকে তাকাও, নিজের সঙ্গে কথা বলো, তুমি নিজেকে তো আমিই বলবে। ওই আয়নার সামনে দাঁড়ালে ওই মুহূর্তে হয়তো লোকে নিজেকে তুমি বলতে পারে, কেউ কেউ বলতে পারে, কিন্তু এছাড়া নিজেকে তো সবাই আমিই বলি না। তো রাম বলেছে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আমি যখন চেঞ্জ করলাম, রাম টোল্ড মি দ্যাট, এবারে হি চলে এলো, হি কুড ডু দ্য ওয়ার্ক। রাম কুড ডু দ্য ওয়ার্ক লিখলেও হবে, কিন্তু শুনতে অতটা ভালো লাগবে না। তার জন্য আমরা কি করলাম? আমরা রামের জায়গায় সর্বনাম প্রোনাউন বসালাম। প্রোনাউন তো আসলে একটা শোনার সৌন্দর্যের জন্য তৈরি হয়েছে। একেবারে মনে করে দেখো ক্লাস 6-এ বা ক্লাস 5-এ সেই যখন প্রোনাউন শিখলে, তখন কি বলা হয়েছিল? প্রোনাউন মানে রাম ইজ এ বয়, রাম গোজ টু স্কুল এভরিডে। এই যে রাম 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 রাম, বারবার একই কথা, একই নাম, শুনতে ভালো লাগে না। তখন কি হয়? শোনার সৌন্দর্যের জন্য আমরা কি করি? আমরা একটা হি নিয়ে আসি, সেটা হচ্ছে ওই নামের পরিবর্তে বসাই, সেটা শোনার সৌন্দর্য। প্রোনাউন হচ্ছে শোনার সৌন্দর্য। তাহলে আমরা এই রিভিশনের মাধ্যমে কি পেলাম? আমরা পেলাম যে, আর এর নিয়মটা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টের নিয়মটা ওই যে একই জিনিস,
এটা আমরা যখন তোমরা যখন আমাকে প্রশ্ন করবে, আমি যখন উত্তর দেব, তখন এটা আবার আসবে। এখানে আমি অতটা এখন বললাম না, তোমাদের আসবে এটা। ওই একই জিনিস উল্টে যাচ্ছে, তখন একই জিনিস উল্টে যাচ্ছে। যদি এরকম দেওয়া থাকে যে ধরো he said that he had been doing it, he said that he had been doing it. দেখো সেন্টেন্সটার মধ্যে he said that কাকে বলেছে দেওয়া নেই, তো রেখে দিই আমরা। শুধুমাত্র কাকে বলেছে বলার দরকার নেই, তো he said আমি এতটুকু রেখে দিলাম, দিয়ে আমি কমা দিলাম, দিয়ে আমি ইনভার্টেড কমাস নিয়ে এলাম। ঠিক আছে, আমি কোটেশন মার্কটা নিয়ে এলাম। ও কি বলেছে? he had been doing it. he মানে তো এবারে I হবে, সে তো নিজেকে আমি বলবে। he said I, এটা তো পাস্ট টেন্সে আছে আমরা জানি। এবারে এটাকে প্রেজেন্ট টেন্সে নিয়ে আসতে উল্টো করে দিতে হবে। I have been doing it, have been doing it। ঠিক আছে না? he said I have been doing it। তো এরকম ভাবে, একই রকম ভাবে দেখো তোমাদের যেটা হতে পারে, যেমন আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, এটা নিশ্চয়ই তোমাদের হয়ে গেছে। কতগুলো সেন্টেন্স থাকে আমরা ধরে নিই এই সেন্টেন্সগুলোর কোনো চেঞ্জ হয় না। যেমন ধরো গড ইজ গুড, আমরা ধরে নিই ভগবান কল্যাণময়, বা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই সেন্টেন্সগুলোকে আমরা ইউনিভার্সাল ট্রুথ ধরে নিই। আমরা ধরে নিই, যেমন ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা আরো সহজভাবে বুঝতে পারবে। সূর্য সবসময়ই পূর্ব দিকে ওঠে, সূর্য কখনো পশ্চিম দিকে ওঠে না। তো এই ধরনের সেন্টেন্সে রিপোর্টিং স্পিচ যে ভার্বেই থাকুক না কেন, মানে এটা যদি সাধারণত আমরা বলেছি পাস্ট টেন্সে দেওয়া হয় তোমাদের, পাস্ট টেন্সে থাকলেও তুমি ভেতরের রিপোর্টেড স্পিচেরটা কোনো অবস্থাতেই ওটাকে চেঞ্জ করবে না। চেঞ্জ করলে অর্থটাই পাল্টে যাবে। হ্যাঁ, তুমি যদি দ্য সান রোজ বলো, তাহলে অর্থটাই পাল্টে যাবে। তোমাকে বলতে হবে হি সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এখন এই করোনা পিরিয়ডে আমি আজকে সূর্যের কথা বলেই শেষ করব। আশা করব আমাদের প্রত্যেকের জীবনে আবার সূর্যের আলো নেমে আসুক, আবার আমরা সবাই খোলামেলা প্রান্তরে বেরিয়ে পড়ি, সবাই সবার সঙ্গে যেন মিশতে পারি, আবার যেন খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস খুলে যায়, করোনা পর্ব শেষ হয়ে যায়। এরপরে তোমরা আমি এখন অপেক্ষায় বসবো তোমাদের প্রশ্ন শোনার জন্য। তোমরা আমাকে প্রশ্ন করবে, প্রশ্ন অনুযায়ী আর যে ছোটখাটো যে সমস্ত নিয়ম রয়ে গেল, অনেক একটা নিয়মের তো কোনো আর শেষ হয় না, সেগুলো আমি আশা করব উঠে আসবে আমাদের এই আলোচনায়।